এসব কি? তোর ডেভিল ভাই কি এখন এগুলোর ব্যবসা শুরু করলো নাকি? আমার ভাই এগুলোর ব্যবসা করতে যাবে কোন দুঃখে শুনি? আরোহী আবারও প্রশ্ন ছুড়ে দেয়। তাহলে এগুলো এখানে কেন? অনুষ্কা আরোহীর হাত ধরে এগিয়ে যেতে যেতে বলে। এগুলো আমার ভাইয়ের বউয়ের জন্য। আরোহী ঠোঁট দুটো গোল করে বলে, ও, কিন্তু পরক্ষণেই বলে, কিন্তু তোর ভাইয়ের বউ তো আমি। অনুষ্কা অবাক হওয়ার ভান করে বলে, ও সত্যি? তুই আমার ভাইয়ের বউ? আমি তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো তোর ভাইয়ের বউ। অনুষ্কা খানিকটা মুখ চেপে হেসে বলে, যাক, ফাইনালি তুই এটা তো মানলি যে তুই ভাইয়ের বউ, দা অধীর রায় চৌধুরীর ওয়াইফ। আরোহী বুঝলো যে অনুষ্কা তাকে তার কথার চালে ফেলছে, কিন্তু আরোহী তো পড়বে না। তবে অনুষ্কার কথার উত্তরে কি বলা যায় তা খুঁজতে লাগলো সে। অনুষ্কা আরোহীকে বলে, আজকে রাতে কি পরবি? শাড়ি নাকি? অনুষ্কার কথার মাঝখানে অধীর বলে উঠল। শাড়ি। আকস্মিকভাবে অধীরের এই উপস্থিতিতে ভরকে যায় আরোহী। অবাক চোখে অধীরের দিকে তাকায় সে। এমনিতেই সে শাড়ি পরতে পারে না, আর শাড়ি পরলেও সামলাতে সে একদমই পারে না। সে তো অনুষ্কাকে মানা করতে চেয়েছিল, কিন্তু অধীরের কথায় আর কি বলবে। মনে মনে অধীরকে বেশ কয়েকটা গালি উপহার দিল। খবিস ব্যাটা, তোর কপালে বউ জুটবে না। তোর বউ অন্য ব্যাটার সাথে পালিয়ে যাবে। আরে আমি তো এই ডেভিলের বউ। আমি নিজে নিজেকে অভিশাপ দিচ্ছি। সবই ইতরের জন্য। বলেই মুখ বাঁকায় আরোহী। অধীরের কথা মতো অনুষ্কা আরোহীর জন্য শাড়ি দেখতে লাগলো। অধীর সোফায় আয়েশ করে বসে ফোন হাতে নিয়ে তা দেখতে লাগলো। আরোহী অনুষ্কা আধা ঘন্টা ধরে শাড়ি দেখেও একটা শাড়িও পছন্দ করতে পারল না। আরোহী ঠোঁট উল্টে বলে, আমার সাথে সবসময় এমনটা হয় কেন? একটা শাড়িও পছন্দ হলো না। এই, তুই একটা পছন্দ করে দে না অনু। অনুষ্কা মাথা চুলকে বলে, আধ ঘন্টা ধরে শাড়ি দেখেও একটা শাড়িও বের করতে পারলাম না। এখন আমি পাগল হয়ে যাব। আরোহী আর অনুষ্কা দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে বসে থাকে। বেচারি দুটো বেশ ক্লান্ত। আরোহী মনে মনে বলে, ভেবেছিলাম বিয়ের পরে স্বামীর পছন্দের সব কিছু পরবো, কিন্তু আমার কি কপাল! ব্যাটা একটা ডেভিল। এই ছিল আমার কপালে, আমার ডেভিল হাজব্যান্ড। উফ রে, কি জ্বালা! আরোহী চোখ বন্ধ করে কথাগুলো ভাবছিল। তখনই মুখের ওপর কিছু একটা পড়তেই ধরফরিয়ে উঠে চোখ খুলতেই অবাক হয়ে বলে। ওয়াও! আরোহীর কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় অনুষ্কা। আরোহীর হাতের শাড়িটা দেখে সেও বলে। অসাধারণ সুন্দর তো। আরোহী মাথা নাড়ায়। অনুষ্কা বলে, এই, কিভাবে পেলি এটা? আধ ঘন্টা ধরে খুঁজেও আমি তো পেলাম না। তুই তো অনেক সুন্দর একটা শাড়ি পছন্দ করলি। ও নয়, বরং আমি করেছি। কথাটা শুনতেই চমকে যায় আরোহী আর অনুষ্কা। দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকায় অজ্ঞাতকের দিকে। অধীর শটান দাঁড়িয়ে আছে। আরোহী অবাক হয়ে বলে, ডেভিলের বুঝি এত গুণ? ডেভিলের আরো অনেক গুণ আছে, দেখবেন। আরোহীর হুঁশ ফিরল, তাই মাথা ঝাঁকিয়ে বলে। না, দেখার দরকার নেই। অধীর মাথা নাড়িয়ে বলে, তা দেখবেন কেন? আপনি তো দেখতে পারেন না, তাই তো আধা ঘন্টা ধরে একই জিনিস 10 বার দেখেও পছন্দ করতে পারলেন না। গাল ফোলালো। অধীর তা দেখে বলে, হুম, সুন্দরী বালিকা গাল ফুলিয়ে রাখবেন না, দেখতে প্যাঁচার মতো লাগে। নিমিষেই আরোহীর মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেল। রাগ লাগছে বেশ। অনুষ্কা আরোহীর মুখের রিয়াকশন দেখে শব্দ করে হেসে দেয়। আরোহী তা দেখে আরো রেগে যায়, তাই অনুষ্কাকে বলে। তুই আমাকে নিয়ে হাসছিস? অনুষ্কা হাসতে হাসতে বলে, না রে, তোকে নিয়ে না, বরং প্যাঁচাকে নিয়ে। আরোহী ক্ষিপ্ত হলো বেশ, চেঁচিয়ে উঠল। এই অনু, নিচের দাঁতগুলো বন্ধ কর, পাছে গন্ধ বের হচ্ছে। অধীর ওদের মাঝে ঝগড়া লাগিয়ে চলে যায়। অনুষ্কা আর আরোহী একে অন্যের সাথে এখন কথাও বলছে না। আরোহী চলে যায়। সন্ধ্যা থেকে চৌধুরী বাড়ি বেশ জমজমাট। চারপাশে রঙিন বাতি জ্বলছে। ভিন্ন ভিন্ন রকমের আলোয় আলোকিত চৌধুরী বাড়ির এক একটা কোণায় সন্ধ্যা থেকেই মেহমানদের আগমন শুরু হয়েছে। যদিও এত তাড়াতাড়ি কেউ আসে না, তবে অধীর রায় চৌধুরীর বউকে দেখার উত্তেজনা কেউ সইতে পারছে না। সবাই জানে যে বিয়ের আসরে অধীর চৌধুরীর বউ বদল হয়ে গিয়েছে। নিজের বিজনেস পার্টনারের মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে যাকে বিয়ে করেছেন, তাকে দেখার আগ্রহ সবার।
কে সেই নারী যার সাথে বিয়ে হয়েছে অধীর চৌধুরীর? এই একই কথার উত্তর খুঁজতে চৌধুরী বাড়িতে পা দিয়েছে খান বাড়ির প্রধান সিকিউরিটি গার্ড জ্যাক। জ্যাক ফুলের তোড়া নিয়ে হাসি মুখে বাড়ির প্রধান দরজায় পা দেয়। মোহনা চৌধুরী জ্যাককে দেখেই তার সামনে যায়, মুখে তাচ্ছিল্যের হাসি নিয়ে বলেন, কি খবর জ্যাক? আজ এত বছর পর চৌধুরী বাড়িতে? কি আবারও কি কিছু কেড়ে নিতে চাও? জ্যাক ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে। যদি কেড়ে নিতে চাই তাহলে? মোহনা চৌধুরী শরীর রাগে রেডি করে উঠল, ক্ষিপ্ত কণ্ঠে বলে, আরও কিছু নিতে চাও? এত বছর কি বাকি রেখেছ তোমার বস? আমার সাজানো গোছানো পরিবারটা ভেঙে চুরমার করে দিয়েও কি ওর মন ভরেনি? এখন আবারও হাত বাড়িয়েছে আমার পরিবারের দিক। কিন্তু এইবার কিচ্ছু করতে পারবে না তোমরা। আমার নাতি অধীর চৌধুরী কাউকে ছেড়ে দিবে না এবার। জ্যাক হাসল। মোহনা চলে যায় ভেতরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে ঘড়ি পড়ছিল অধীর। আরোহী মাত্র অনুষ্কার ঘর থেকে এসেছে। মেয়েটার সাথে 1 মিনিটও কথা না বলে থাকতে পারে না আরোহী, তাই ঝগড়া হয়েছে। এরপরেই অনুষ্কাকে মানাতে তার কাছে চলে যায় আরোহী। রুমে এসেই আরোহীর মুখ হা হয়ে যায়। অধীর তা ভালো করেই লক্ষ্য করে, মুখ চেপে হেসে বলে, এই যে মিসেস, এইভাবে ভাব দেখাবেন না প্লিজ। পরে আমার প্রেমে ট্রেমে পড়ে গেলে আমাকে আবার কথা শোনাতে আসবেন না কিন্তু। অধীরের কথায় কপালে ভাঁজ ফেলে আরোহী, বিরক্ত নিয়ে বলে, আপনার মতো ডেভিলের প্রেমে পড়বো? ও তাই বুঝি? আমার প্রেমে পড়বে না তুমি? জীবনেও না, মরে গেলেও না। যদি পড়ো তো? আজব, আমি বললাম তো পড়বো না। আচ্ছা, যদি একটু সময়ের জন্য পড়ো তাহলে? আরোহী চেঁচিয়ে বলে ওঠে, বলছি না পড়বো না, আর যদি পড়িও তাহলে আপনি যা বলবেন তাই করব আমি। অধীর যেন এই কথাটির অপেক্ষায় ছিল, তাই মুখে একটা টেডি স্মাইল ফুটিয়ে তুলে বলে, সত্যি বলছো তো? পরে আবার কথা থেকে ঘুরে যাবে না তো? না, যাব না। ওকে, তো ম্যাম আপনাকে আমি একদিনের মধ্যে আমি আমার প্রেমের জালে জড়িয়েই ছাড়বো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আরোহী হেসে বলে, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অধীর আরোহীর কাছে যায়, একটানে নিজের সামনে মিশিয়ে নেয়। আরোহী ভয় পেয়ে যায় খানিকটা, তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 করছেন? প্রেম করছি। মানে? উফ ম্যাম, এত মানে করেন কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন। আর মনে আছে তো আজ রাতে কিছু একটা হবে? কেঁপে উঠল আরোহী। সব কিছু ভুলে গিয়েছিল আরোহী। অধীর বলেছিল আজ রাতে কিছু একটা হবে, কিন্তু কি তা জানে না আরোহী। ভয়ে বুক ধুরু ধুরু করছে তার। অধীর আরোহীকে ভয় পেতে দেখে বলে, কামন আরুজান, তুমি এত ভয় পেলে কি চলবে বলো? এখনো তো কিছু করিনি আমি। আগে করতে দাও, তারপর না হয় ভয় পেও। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। অধীর আরোহীকে ছেড়ে চলে যায়। আরোহী ভয়ে রীতিমতো ঘামছে। না জানি আজ রাতে কি হতে চলছে। অধীরের মাথায় কি চলছে কে জানে। অধীর, এমন ডাক শুনে অধীর ঘুরে তাকায় পেছনে। ডায়না ওয়াইনের গ্লাসটা নিয়ে অধীরের দিকে এগিয়ে আসে। এমন এক ভান করছে যে সে অনেকদিন ধরে কান্না করেছে। মুখে কষ্ট কষ্ট ভাব নিয়ে বলে, অধীর বেবি, আমি তোমাকে ছাড়া কতটা ছটফট করছি দেখো না। শেষমেশ ছলনা ছেড়ে দিয়ে দেবদাস হলে মিস ডায়না শেখ। তা আজকের অভিনয়ের জন্য কত টাকা দিয়েছে তোমাকে? না না অধীর বেবি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তুমি জানো, আমি তোমাকে টাকার জন্য ভালোবাসি না, আমি সত্যিকারের অর্থে ভালোবাসি। আজ ভালোবাসি বলছো, কাল বলবে আমার জন্য জীবন দিতে পারো। আরে সব টাকার খেলা। অধীরকে জড়িয়ে ধরে ডায়না। অধীর চোয়াল শক্ত করে নেয়। ডায়না অধীরকে শক্ত করে ধরে আছে। কান্না করার ভান করে বলে, অধীর বেবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব তোমাকে ছাড়া। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে আবারও তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো না প্লিজ। চোখের সামনে অপসরা থাকতে পাশে পচা বেগুন দেখার মতো লোক অধীর নয় বেবি। গা জ্বলে উঠল ডায়নার, কারণ সিঁড়ি দিয়ে নেমে আসছে আরোহী। কালো রঙের জর্জের শাড়ি, বেশ সুন্দর কাজ করা, তার মধ্যে খুব ভারী ভারী পাথর বসানো। গলায় নীলার দেওয়া সেই হার, অল্প সাজে অপরূপ লাগছে আরোহীকে। অধীর ডায়নাকে কথাটা বলেছিল আরোহীকে দেখিয়ে। অধীর আরোহীকে নামতে দেখিয়ে এগিয়ে যায় তার দিকে।
এক হাত বাড়িয়ে দেয়। আরোহী অবাক চোখে অধীরকে দেখে। অধীর ইশারায় হাত ধরতে বলে। আরোহী ভয়ে ভয়ে চারপাশে চোখ বুলিয়ে নেয়। সকলের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। কেউ কেউ মুগ্ধ হয়ে আছে, কেউ কেউ তাচ্ছিল্যের দৃষ্টিতে, কারো কারো গা জ্বলে উঠছে। সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিতে আরোহীর নিজেকে বড্ড অসহায় মনে হলো। আরোহী এখানে কাউকেই চেনে না, শুধু অধীরকে ছাড়া। তাই এখন অধীরের হাতটাই তার কাছে বড্ড নিরাপদ বলে মনে হলো। আরোহী অধীরের হাত ধরে নিচে নামে। অধীর আরোহীকে নিচের পাশে দাঁড় করায়। আরোহীর বাহু জড়িয়ে ধরে ডায়নার উদ্দেশ্যে বলে, হেই বেব, লুক মাই কিউট ওয়াইফ। ডায়না কটমট দৃষ্টিতে আরোহীকে দেখে। আরোহী ডায়নাকে দেখেই চিনতে পারে। ডায়না খুবই অহংকারী আর দেমাগী মেয়ে, তা প্রথম দেখাই বলা যায়। ডায়না বলে, ইয়েস ইয়েস, আই সি দ্যাট। ডায়না যে আরোহীকেও তাচ্ছিল্য করে কথাটা বলেছে তা বেশ বুঝতে পারলো। আরোহী ভ্রু কুঁচকে নেয়। ডায়না অধীরের কাছে যায়, অধীরের এক হাত ধরে বলে, বাট বেবি, তোমার সাথে আমাকে বেশ মানায়। ওর মতন থার্ড ক্লাস এতিমখানার আবর্জনাকে নয়। অধীর হয়তো কিছু বলবে এই ভেবে আরোহী অধীরকে দেখে। তবে অধীর কিছু বলে না, বরং জোর গলায় ডায়নার কোমর জড়িয়ে ধরে বলে, ইউ আর অ্যাবসোলুটলি রাইট সুইটি। গা জ্বলে উঠল আরোহীর। তীক্ষ্ণ দৃষ্টিতে অধীরকে দেখছে। অধীর আর চোখে আরোহীর মুখের অবস্থা দেখল। অধীর আবারও ডায়নাকে বলে, ডায়না বেবি, চলো আমরা দুজনে দুজনের জন্য পারফেক্ট। আমার মতো হট চকোলেট বয় তো আর ও সামলাতে পারবে না। রাগে গজগজ করতে লাগলো আরোহী। মনে মনে মুখ বাঁকিয়ে বলে, ইস, আইসে হট চকলেট। চকলেট নাকি চাই? হতচ্ছাড়া, তোর বিয়ে হবে না। আরোহী পরক্ষণেই বলে, না, সে কি, এই হতচ্ছাড়া তো বিয়ে হয়েছে, আর দুর্ঘটনার কারণে আমি সেই কপাল পোড়া। ছ্যাঃ। অধীর আরোহীর মুখের অবস্থা দেখে বেশ মজা পেল। সে চাইলেই ডায়নার কথার উত্তর দিতে পারত, তবে সে দিবে না। সে দেখতে চায় যে আরোহী জেলাস ফিল করে নাকি। আর আরোহীও জেলাস ফিল করছে, মারাত্মক লেভেলের। রাস্তাঘাটে নোংরামি দেখতে দেখতে বমি আসছে। থু থু থু। বলে আরোহী চলে যায়। ডায়না হা করে তাকিয়ে থেকে বলে, দেখলে বেবি, ও আমাকে কি বললো? কি আর বলেছে? ময়লাকে ময়লা বলেছে, কয়লা তো আর বলেনি। অধীর চলে যায়। ডায়না কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, কে ময়লা আর কে কয়লা তা আমি ঠিক হাড়ে হাড়ে বুঝিয়ে দিব তোমাদের বেবি। পার্টির মধ্যমণি হলো অধীর আর আরোহী। কালো কাপড় ড্রেসে অসম্ভব সুন্দর লাগছে দুজনকে। পুরো পার্টি জমজমাট হয়ে উঠেছে। অধীর রায় চৌধুরীকে চেনে না এমন কোনো লোক এখানে উপস্থিত নেই। সমাজের সামনে একজন ব্যবসায়ী হিসেবে খ্যাত অধীর চৌধুরীর ফ্যাক্টরির পেছনে যে চলে আসছে নানা ধরনের অবৈধ কাজ, এটা জানা নেই এমন কোনো লোক নেই। অধীর যা করে তা প্রকাশই করে। লুকোচুরি করে কোনো কাজ করা অধীরের স্বভাবে নেই। অধীর জ্যাককে দেখছে, জ্যাকও মুখে মিথ্যা হাসি ফুটিয়ে দেখছে। দুজন দুজনের চরম শত্রু, অথচ পৃথিবীর সামনে দেখাচ্ছে যে তারা কতটা ঘনিষ্ঠ। অধীর তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তা আপনি একা কেন? আপনার বস কোথায়? বস ও আসতে চাইছে, তবে কাজের চাপে আর আসতে পারবে না। তবে আপনার সুন্দরী বইয়ের জন্য বেশ উপহার পাঠিয়েছেন। অধীর দূরে থাকা আরোহীকে দেখে, তারপর বলে, ওর মতো এতিমখানার মেয়ের জন্য এই সব আদিক্ষেতা এখন প্রয়োজন নেই জ্যাক। ও তো গরিব, করুণা করে ওকে বিয়ে করেছি। বুঝলেন তো, আমার চাহিদা শেষ তো ওকেও ছুঁড়ে মারতে সময় লাগবে না আমার, ঠিক মিস্টার খানের মতো করে। জ্যাক অবাক হয়ে অধীরের কথা শোনে। অধীর মাফিয়ান হিসেবে কখনো কোনো নারীকে অসম্মান করেনি। তার শত্রু হিসেবে ভালো করেই জানে তারা। কোনো নারীকে অসম্মান তো দূরের কথা, তাদের দিকে খারাপ নজরে তাকায় অনেক। তবে আজ নিজের স্ত্রীকে নিজের চরম শত্রুর সামনে ছোট কেন করছে? জ্যাক অধীরকে বলে, আপনার তো ডায়না শেখকে বিয়ে করবেন বলেছিলেন, তো হঠাৎ করেই ওনাকে? অধীর জ্যাককে কথার মাঝেই বলে ওঠে, আরে বললাম না, ওকে শুধু নিজের চাহিদার জন্য বিয়ে করেছি। মন ভরে গেলে আর ফিরেও তাকাবো না। আর ডায়না তো আমার আসল গার্লফ্রেন্ড। ওর মতো সুন্দরী আর বড়লোক বাপের মেয়ে কি আর ও হতে পারবে? জ্যাক অবাক হয়ে অধীরকে পর্যবেক্ষণ করছে। অধীরের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতেই অধীর বলে, জ্যাক, আমার থেকেও বেশি নিকৃষ্ট ব্যক্তির সাথে তুমি চলাচল করো, তার সাথে থাকো, তারপরও আমার দিকে এমন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাও।
এটা কি তোমাকে শোভা পায়? জ্যাক অধীরকে তীক্ষ্ণ কণ্ঠে বলে। বস, বাইরে যতই খারাপ হোক না কেন, তিনি জীবনেও একজনের প্রতি আসক্ত ছিলেন আর এখনও আছেন। এতবার নারী বদল করেন না তোমার মতো। অধীর আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলে। তবে নিজের বন্ধুদের জন্য নিত্য নতুন নারীর শরীরে গন্ধ দিতে একটুও ভুল করেন না, তাই না? দাঁতে দাঁত চেপে বলে অধীর। জ্যাক আশেপাশে তাকিয়ে শুকনো ঢুক গেলে গলা খাকারে দিয়ে আমতা আমতা করে বলে। আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছে বোধহয়। এ কথা বলেই জ্যাক সেখান থেকে কেটে পড়ল। অধীর মাথা নাড়ায়। চৌধুরী বাড়ির হলরুমের দেয়ালে বিশাল বড় ঘড়ি ঝুলছে। অধীর ঘড়ির দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দেয়। পাশে থাকা শুভ্রকে বলে। শুভ্র, আর ইউ রেডি? অধীর শুভ্রের দিকে তাকিয়ে বলে। তবে খেলা শুরু করা যাক। অধীর চলে যায়। শুভ্র নিজের কাজে চলে যায়। আরোহী আর অনুষ্কা মিলে কথা বলছে। তখনই অধীর আরোহীর পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে। নিজের হট হ্যান্ডসাম হাজবেন্ডকে রেখে এখানে বন্ধুর সাথে আড্ডা দিতে লজ্জা করে না? কপালে ভাঁজ পড়ল আরোহীর। ঘুরে দাঁড়ায় অধীরের পানে। অধীর আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী অধীরের মতো করে ফিসফিস করে বলে। নিজের ইনোসেন্ট মার্কা চরিত্র নিয়ে এক্স ফিয়ন্সের সাথে ইটিস পিটিস করতে আপনার লজ্জা করে না? অধীর হাসল, তারপর বলে। আমি তো ইটিস পিটিস করি, তবে তুমি যে চোখ দিয়ে আমাকে গিলে খাও, আমার মতো ইনোসেন্ট ছেলের ইজ্জত লুটে নিতে তখন তোমার লজ্জা করে না? আরোহীর জল ঝোলে হা হয়ে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে। আপনার ইজ্জত ছিলই কবে যে আমি লুটে নেব? তারপরও তো তুমি স্বীকার করে যাচ্ছ যে তুমি আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলে। এই, আমি কখন আপনাকে চোখ দিয়ে খেয়ে দিয়েছি? অধীর নিজের মুখের ওপর হাত দিয়ে বলে। আস্তাক ফিরুল্লাহ বউ, এইসব কথা বলতে নেই, লোকেরা শুনলে কি ভাববে? আরোহীর এবার রাগ হলো বেশ। এই ছেলেটা তখন থেকে কী সব বলে যাচ্ছে আর সে শুনে যাচ্ছে। আরোহীর রাগী গলায় বলে। শুনলে কি হবে? আমি কি অন্য কাউকে বলেছি? আমি আমার হাজব্যান্ডকে বলেছি। এতে অন্য কারো গায়ে লাগলে আমার কি? অধীর হাসল, তারপর বলল। এর মানে তুমি আমাকে স্বামী হিসেবে মানো? হ্যাঁ মানি, না মেনে যাব কোথায়? তার মানে তুমি আমার প্রেমেও পড়েছো? জি না, এটা এই জীবনে অসম্ভব। না সম্ভব। তুমি আমাকে ভালোবাসো, তাই তো ডায়নার সাথে আমাকে সহ্য করতে পারোনি। না, তা না, আমি তো এমনিতেই। না ম্যাম, আপনি নিশ্চয়ই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আবার প্রেমের সাগরে আপনাকে স্বাগতম। আর সেই সাগরে আপনাকে ডুবিয়ে মারতে আমি অপেক্ষা করছি। আমি তো এমনিতেই মরে গিয়েছি আপনার রূপের জালে। আরোহী অবাক। আজ এই অধীরের হলো কি? অধীর বলে। আর ইউ জেলাস ডার্লিং? নো ইয়েস নো ইয়েস নো। ইয়েস। আরোহী বিরক্ত হয়ে বলে। ইয়েস, আই অ্যাম জেলাস। কারণ এই ডাইনিটা আমার হাজব্যান্ডের হাত ধরেছে। ওকে তো আমি পচা নদীর জলে চুবিয়ে মারবো, তার সাথে আপনাকেও। দুইটা খচ্চর, এই ডাইনির চুল ছিঁড়ে আপনাকে রান্না করে খাওয়াবো। অধীরের মুখের সামনে আঙ্গুল নিয়ে কথাটা বলে। অধীর মাথা পিছিয়ে নেয়, মাথা নাড়িয়ে বলে। না, ওর চুলে গন্ধ আছে, খাওয়া যাবে না। আচ্ছা যান, রাগ ফেলে দাও। তুমি চলো, আমরা একটু ফ্লোরটা কাঁপাই। শুভ্র একটা রোমান্টিক গান প্লে করলো। চারপাশের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। অধীর আর আরোহীর ওপর শুধু একটা লাইট। কটমট দৃষ্টিতে ডায়না তা দেখছে। জ্যাক নিজের ফোনের মধ্যেই সব রেকর্ড করছে। তাকে এটা তার বসকে দেখাতে হবে। চারপাশে করতালের শব্দ শুনতে সম্বিত ফিরে পায় আরোহী। অধীর আর আরোহীকে কাপল ডান্স করতে দেখে সবাই খুশি। অধীর হঠাৎ করেই আরোহীকে ধাক্কা দেয়। আরোহী পড়তে নেয়, তখনই অধীর হাত ধরে নেয়। আরোহী ভয়ে রীতিমতো চোখ মুখ খিচে বন্ধ করে আছে। শুভ্র পাশ দিয়ে একটা মোমবাতি নিয়ে যাচ্ছিল। তখনই অধীর ইচ্ছে করে মোমবাতিটা আরোহীর আঁচলে ফেলে দেয়। সাথে সাথে শাড়িতে আগুন লেগে যায়। আরোহী অধীরের থেকে ছিটকে সরে যায়। সবাই অবাক হয়ে দেখছে। বাঁচাও বাঁচাও, আগুন! বলেই আরোহী শাড়ির আঁচল নিয়ে দৌড়াতে লাগলো। সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আরে আরে বাঁচাও, কেউ ওকে, পানি দাও কেউ ওকে। অনুষ্কা কান্না করে দিল। আরো আরো। যেখানে সবাই অস্থির আরোহীর জন্য, সেখানে অধীর শান্তভাবে বসে আছে, সব কিছু দেখছে। জ্যাক অবাক হয়ে সব দেখল।
জ্যাকের ফোনের রেকর্ড দেখে অধীর পাকা হাসি দিল। শাড়ি পরে যখন শরীরে লাগতে লাগলো তখনই অধীর ছুটে যায়। শুভ্র এক বালতি পানি এনে ছুঁড়ে মারলো আরোহীর দিকে। আরোহী জ্ঞান হারিয়ে ফেলে অধীরের বুকে। অধীর নিজের গায়ের কোট খুলে আরোহীকে জড়িয়ে নিল। সবার সাথে জ্ঞান হারিয়ে পড়া আরোহীকে কষে চড় দিল। মুখে হাত দিয়ে সবাই তা দেখল। জ্যাক অবাক হয়ে বলে, বিশ্বাসই হচ্ছে না যে অধীর নিজের স্ত্রীর উপরে এতটা অত্যাচার করে। রাত বেড়েছে, চারদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে রয়েছে। হয়তো ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সবাই, তবে ঘুম নামক শব্দটা নেই অধীরের সুদর্শন আখিদয়ের মাঝে। সোফায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা যুবতীর দিকে, যার রূপের তেজ এত বেশি যে অধীরকে এক নিমিষেই ধ্বংস করে দিবে। অধীর আরোহীর দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। আরোহীর এখনো জ্ঞান ফেরেনি। অধীরের মাথায় কিছু একটা চলছে, হয়তো ভয়ঙ্কর কিছুর সংকেত আসছে। আরোহী জ্ঞান ফিরেছে একটু পরেই। অধীর আরোহীর কাছে যায়। আরোহী চোখ খুলেই অধীরকে দেখে। মনে পড়ছে না তার সাথে কি হয়েছিল। আরোহী উঠতে চাইল, অধীর তাকে ধরে উঠে বসায়। আরোহী অধীরকে বলে, আমার কি হয়েছিল? অধীর শান্ত গলায় বলে। তোমার শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল। আরোহীর চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, তাহলে তো আমি পড়ে গিয়েছি, তাই না? অধীর আর চোখে তাকায়, তারপর বলে, না, তুমি তো মরে গিয়েছো। এখন তোমার আত্মা আমার সাথে কথা বলছে। একটু পর রোমান্স করবে, দেখবে। আরোহী মুখ চোখ কালো করে বলে, অমন করে কথা বলছেন কেন? সব সময় সবাই আমাকে সস্তা ভাবে, সবার সাথে মিশি হাসি কথা বলি, তাই তো দাম পাই না আমি। আরোহীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তা নিচে পড়ার আগেই অধীর হাত পেতে দেয়। আরোহীর চোখের জল টপ করে অধীরের হাতে পড়ে। আরোহী তা দেখে অধীরের দিকে তাকায়। অধীর কাজল লেপটে যাওয়া চোখে যেন নিজের ধ্বংস দেখতে পেল। আরোহীর কপালে নিজের ওষ্ঠ স্পর্শ করল। কেঁপে উঠল আরোহী। অধীর বলে, প্রিন্সেস, তোমাকে যে যেমনই ভাবুক না কেন, তাতে একটু মন খারাপ করবে না। তুমি আমার কাছে এত দামি, যত দামি জিনিস এই পৃথিবীতে পাওয়াই যায় না। তোমার কাজল কালো চোখে এই জল মানায় না, জান। প্লিজ কান্না করো না। আরোহীকে নিজের বুকের সাথে লেপটে নেয় অধীর। আরোহী কান্না ভেজা কণ্ঠে বলে, কেন কান্না করব না আমি? আমি কান্না করলেই কি আর না করলেই কি, কারো তো আর এতে কিচ্ছু যায় আসে না। আমি তো এতিম। নিজের প্রিয়তমার অভিমানটা একটু আজ করতে পেরেছে অধীর। আরোহী আবারও কেঁদে বলে, জানেন, ছোটবেলা থেকেই এতিম শব্দটা আমাকে শুনতে হয়েছে। সবাই সব সময় আমাকে এতিম নাজায়েজ সন্তান বলে সম্বোধন করেছে। আমাকে এতিমখানায় তখন রেখে আসা হয় যখন আমি মাত্র 1 মাস। আপনি বলেন, কোনো বাবা মা পারে নিজের এতটুকু বাচ্চাকে এতিমখানায় সিঁড়ির নিচে রেখে আসতে? তাদের কি একটুও কষ্ট হয়নি আমার জন্য? তারপরও আমার বেড়ে ওঠা এতিমখানায়, সেখানে অনেক বাচ্চাদের মধ্যে ছিলাম। অবহেলায় অযত্নে না খেয়ে না পড়ে কেউ খোঁজ নেওয়ার মতোও ছিল না আমার। যখন বাইরে স্কুলে যেতাম তখন দেখতাম সবার বাবা মা তাদের জন্য গেটের বাইরে অপেক্ষা করত। আমি যখন সবার সাথে বের হতাম ছুটির পরে, তখন দেখতাম সবার বাবা মা সবাইকে এক এক করে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন নিজের পাশে তাকাই তখন দেখি আমার পাশে কেউ নেই। না আছে মা নামক মমতা, আর না আছে বাবা নামক বটগাছ। আপনারা সবাই আমাকে সব সময় এতিমখানার নোংরা বলেন। কখনো এতিমখানায় থেকেছেন? এতিমদের সাথে যে রুড আচরণ করে এই পৃথিবীর মানুষ, তা কি আপনারা সহ্য করতে পারবেন? আরোহী এক নাগারে কথাগুলো বলে থামে। আজ সে অনেক কষ্ট পেয়েছে। এই জন্য নয় যে পার্টিতে ডায়না তাকে এতিম বলেছে, বরং তার আর ভালো লাগে না এতিম শব্দটা শুনতে, বিরক্ত লাগে। তাই নিজের সব কষ্ট আজ সে অধীরের কাছে ঢালে। অধীরের শার্টের বুকের অংশটা নিজের চোখের পানি দিয়ে ভিজিয়ে দেয় আরোহী। অধীর আরোহীর মুখটা নিজের 2 হাতের মধ্যে আগলে নেয়, নিজের সামনে এনে বলে, তুমি এতিম নও, আমি আছি তো তোমার জন্য। বিয়ের পর মেয়েদের আসল পরিচয় তার স্বামীর পরিচয়ই হয়। তোমারও হবে। আমি আছি তো তোমার, আর কোনো কষ্ট নেই। আরোহী ধরা গলায় বলে,
আপনি তো আমার নামের স্বামী, আপনি তো আমাকে আর ভালোবাসেন না। হঠাৎ করে বিয়ে হয়ে যায়, হয়তো আপনার কোনো বিশেষ কারণ ছিল, তাই হয়তো ডায়নাকে রেখে আমাকে বিয়ে করেছেন। তবে তা জোর করে। আমাদের সম্পর্কের সঠিক কোনো নাম নেই, আর থাকলেও শুধু নামের সম্পর্ক একটা। তুমি কি বলতে চাও? আমি স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করি না? একজন স্বামী হিসেবে তোমার সব প্রয়োজনীয়তা আমি তো আর অপূর্ণ রাখছি না। তোমার থাকা, পড়া, খাওয়া সব আমি তো দিচ্ছি। তাহলে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন। হুট করেই মুখ ফুসকে কথাটা বলে ফেলে আরোহী। অধীর তাকিয়ে আছে আরোহীর দিকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। হঠাৎ করেই সারা রুমে লাইট চলে যায়। বাহিরে বৃষ্টির আগের মাতাল হাওয়া বইছে। সারা রুমে অন্ধকার আছে, কিন্তু জানালার সাদা পর্দা ভেদ করে বাহিরের ল্যাম্পপোস্টের মিটমিটে আবছা আলোয় আলোকিত আরোহীর মুখশ্রী। ঠান্ডা বাতাস বয়ে এসে আরোহীর মুখের উপর পড়ছে। অধীর আরোহীর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে, তুমি যেই অধিকারের কথা বলছো তা পেতে হলে প্রথমে তোমাকে আমাকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসেন আমাকে? আরোহীর প্রশ্নে অধীর শান্তভাবে তাকায় আরোহীর দিকে। আরোহী জবাবের অপেক্ষায় চেয়ে আছে। অধীর হাসলো, তারপর বলে, মেয়ে মানুষকে বোঝা বড়ই মুশকিল। তার প্রশ্নের জবাবে প্রশ্ন করে জবাব জানতে চায়। আরোহী অস্থির কণ্ঠে বলে, বলেন না, ভালোবাসেন আমাকে? অধীর আরোহীর দিকে ঝুঁকে পড়ল ধীরে ধীরে। অধীর ঘোর লাগা কণ্ঠে বলে, তোমার জন্য কি শুধু আমার ভালোবাসাটাই যথেষ্ট হবে? অধীর ক্রমাগত এগিয়ে আসতে লাগলো। আরোহী একটা শুকনো ঢোক গিলে একটু একটু করে মাথা পিছিয়ে নিতে লাগলো। পিছিয়ে নিতে নিতে বালিশ মাথা পড়ে যায়। অধীর আরোহীর উপর সম্পূর্ণ ঝুঁকে পড়ল। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, কি হলো বলো? তোমার জন্য কি আমার একার ভালোবাসা যথেষ্ট হবে? আরোহী কোনো কথা বলে না, চুপ করে দৃষ্টি নত করে আছে। অধীর তা দেখে বলে, কথা বলো আরু, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষায় আছি। আরোহী এবারও কোনো কথা বলে না। অধীর এবার বলে, তাহলে তোমার চুপ থাকাকেই কি আমি তোমার নাম ভেবে নিব? অধীর একটু হাসি দিল। আরোহীর ওপর থেকে উঠতে নেয়। তখনই আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে। অধীর বেসামাল ভাবে আরোহীর ওপর পড়ে যায় ধপ শব্দ করে। তখনই আকাশে বেশ জোরে বজ্রপাত পড়ে। ভয়ে আরোহী অধীরকে শক্ত করে জড়িয়ে ধরে। অধীর আরোহীর কপালে নিচের উষ্ণ স্পর্শ করে। কেঁপে ওঠে আরোহী। সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো তার। অধীর ধীরে ধীরে নিজের ওষ্ঠটা আরোহীর গাল থেকে স্লাইড করতে করতে গলা অবধি নেমে যায়। এতেই আরোহী খামচে ধরল অধীরের শার্টের অংশ। কাপা কাপা কণ্ঠে বাধা দিয়ে বলে, অধীর। কিন্তু অধীর শুনল না আরোহীর রাগ। আরোহীকে নিজের করে নিল আজ। ভালোবাসার দুজন আজ এক হলো। দুজনের মধ্যে থাকলো না কোনো বাধা। আকাশ থেকে ধরণীর বুকে নেমেছে ঝিরঝির বৃষ্টির ফোঁটা। ভ্যাবসা গরমের তাপ কমিয়ে দেয় এই প্রশান্তের বৃষ্টির ফোঁটা। আজ বুঝি সব কিছুই মিলনের রাত। আকাশ থেকে বৃষ্টির ঠান্ডা ফোঁটায় এসে গরম মাটিতে পড়তেই মাটিটাকে শুষে নেয়। মাঝরাতের দিকে ভালোবাসার অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে আরোহী। সারা রুমে নীরবতা বিরাজ করছে। শুধু ঘড়ির কাঁটা টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চার দেয়ালের মাঝে। অধীর শাওয়ার থেকে বেরিয়ে আসে মাত্র টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে আরোহীর কাছে যায়। আরোহীর কাছে গিয়ে ঘুমিয়ে থাকা আরোহীর মুখে চোখ বুলিয়ে নেয়। আরোহীর মুখের উপর ঝুঁকে যায় অধীর। বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে আরোহী। গায়ে তার অধীরের শার্ট। অধীর আরোহীর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ থেকে তোমার কষ্টের দিন আবার শুরু জান। এই চার দেয়ালের মধ্যে তুমি সুখে থাকবে ঠিকই, তবে এই চার দেয়ালের বাইরে তুমি অনেক কষ্ট পাবে, তা জানো? কলিজায় একটু কষ্ট পাবে, তবে এই কষ্ট ছাড়া তুমি আমার একান্তই হবে না। আমি আমার কথা রাখতে তোমাকে অনেক কষ্ট দিব, বাট ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। কথা দিচ্ছি জান, কাল থেকে তোমার জীবনটা সম্পূর্ণই তেজপাতা করে দিব। তো প্রস্তুতি নিতে থাকো মেরি জান, সব শেষেই তুমি কিন্তু আমার তুমি জান। অধীর আরোহীর কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। তারপর দরজা লাগিয়ে চলে যায় এক অজানা পথে। যে পথের রাস্তা সে ছাড়া আর কেউই জানে না। শুভ্র আর অধীর মিলে গাড়ি করে চলে যায়। ওদের চৌধুরী নিজের স্ত্রীর উপর এত অত্যাচার করে,
জ্যাক মাথা নাড়ায়, নিচের বসকে আরোহীর পার্টিতে শাড়ির আঁচলে আগুন লাগার ভিডিওটা দেখায়। বস অবাক হয়ে আছে। আরোহীকে তিনি বারবার দেখছেন আর তার সাথে অধীরের ব্যবহারগুলো লক্ষ্য করছে। জ্যাক তার বসকে বলে, বস, অধীর বলেছে তার চাহিদা শেষ হয়ে গেলেই সে নাকি মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে আমরা মেয়েটাকে কি পাচার করে দিই অন্য স্থানে? কথাটা শেষ করার আগেই বস রক্তিম চোখে তাকায় জ্যাকের দিকে। বস বলে, এই মেয়েটাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। এই মেয়েটা অতীতের সব পাত্তা বের করো। অধীর যেই চালাক, ও শুধু শুধু এই মেয়েটাকে নিজের কাছে রাখবে না। আর অধীর এমন ছেলে না। শত্রু হিসাবে আমি বলবো, অধীর নারীদের সম্মান করতে জানে। কে এই মেয়ে? আমি জানতে চাই এই মেয়েটার আসল পরিচয়। এর সাথে অধীর চৌধুরী এমনি এমনি বিয়ে করেনি। চৌধুরী বাড়ির কোনায় কোনায় লাগিয়ে দাও আমাদের চোখ। কথাখানা বলে নিচের চেয়ার ছেড়ে উঠলেন জ্যাকের বস। জ্যাক মাথা ঝাঁকায়, তার বসের যাওয়ার সময় হয়ে এসেছে। তিনি ধীরে ধীরে চলে যান বাইরে। জ্যাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে। চৌধুরী বাড়ির খবর বের করা এতটাও সহজ নয়। অধীরের চোখ থেকে বাঁচা এত সহজ নয়। বারবার জ্যাক ষড়যন্ত্র করেও চৌধুরী বাড়ির গণ্ডি পেরিয়ে সেই লোক আর ফিরেনি। অধীর বাঘের ন্যায় শিকার করেছে প্রতিটা লোককে। প্রতিবার কখনো মাথা বা কখনো চামড়াহীন দেহ পাঠিয়েছে অধীর। জ্যাক চেয়ারে বসে মুখের ওপর হাত দিয়ে ভাবতে লাগলো। এবারে এমন কিছু করতে হবে যা কেউ কখনো ভাবতে পারেনি, অধীর ধারণাও করতে পারবে না। এবার আর অধীর আমাদের লোকদের খুন করবে না, কারণ ও তো জানবেই না যে আমি কি করেছি। জ্যাক কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। চার দেয়ালে শুধু জ্যাকের হাসির শব্দই শোনা যাচ্ছে। রাতের নিস্তব্ধতাকে বিদায় জানিয়ে আকাশের মাঝে উঠেছে সূর্য। ঘুমের দুনিয়াকে ছেড়ে এখন অধজগতেই জেগে উঠেছে ইতিমধ্যে। চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। চৌধুরী বাড়ির সবাই ঘুম থেকে উঠে গিয়েছে বোধহয়, কিন্তু এখনও চিন্তা চেতনা বাদ দিয়ে গভীর ঘুমে অচেতন হয়ে আছে আরোহী। গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আছে। আরোহীর ঘুম অনেক বেশি, গভীর থেকে গভীরতম নিদ্রায় সে যেতে পারে, কিন্তু তার এই সুখের ঘুমটা সহ্য হলো না প্রকৃতির। তাই তো হঠাৎ করেই কেমন অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আরোহী ঘুমের মধ্যে লাফিয়ে উঠে বলে, ভূমিকা হয়েছে। আরোহীর এমন লাফিয়ে ওঠা দেখে ভড়কে গেল অধীর। অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল সে, কিন্তু হঠাৎ করেই আরোহীর চিৎকার শুনে আরোহীর দিকে যায় সে। আরোহী ভয় পেয়ে আছে। অধীর আরোহীর সামনে আসতেই আরোহী উঠে গিয়ে অধীরকে শক্ত করে জড়িয়ে ধরে। অধীর হঠাৎ আরোহীর জড়িয়ে ধরার কারণ বুঝতে পারল না, তবে আরোহীকে জড়িয়ে ধরে সে। আরোহী হাঁপাতে লাগলো রীতিমতো। অধীর তা দেখে আরোহীকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রিন্সেস? আর ইউ ওকে? আরোহীও অধীরের বুকে চোখ বন্ধ করে আছে। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান এখন বুঝি অধীরের এই বক্ষতলায়। অধীর আরোহীকে আবারও বলে, কি হলো প্রিন্সেস, কথা বলো। শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো আমি? আরোহী সেভাবে থেকেই মাথা নাড়িয়ে বলে, না, তার দরকার নেই। আমি শুধু খারাপ একটা স্বপ্ন দেখেছি, ব্যাস, আর কিচ্ছু না এর থেকে। আর আমি একদম ঠিক আছে। আর ইউ শিওর? আরোহী মাথা নাড়ায়। আরোহী অধীরের বুকেই মাথা রেখে আছে। অধীরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চারা দিল। বাঁকা হাসি দিয়ে আরোহীকে বলে, প্রিন্সেস, হুম। কাল রাতে চোখ বড় বড় করে অধীরের দিকে তাকায়। অধীর আরোহীর দিকে তাকিয়ে হাসল, তারপর বলে, কাল রাতে আরোহী মাথা নিচু করে নেয়। সে হয়তো জানে অধীর কি বলবে, তবে এখন লজ্জা পেতে চায় না আরোহী। অধীর মুখ খোলার আগেই আরোহী অধীরের মুখের ওপর হাত রেখে দেয়, যাতে অধীরের মুখ থেকে কোনো অসভ্য বাক্য ব্যবহৃত না হয়। অধীর আরোহীর হাতে কামড় দেয়। আহ, শব্দ বের করে হাত ঝাঁকাতে লাগলো আরোহী। অধীর জোরে বলল, কাল রাতে কত কিছুই হলো। লজ্জায় গাল লাল হয়ে উঠল আরোহীর। নত মস্তিষ্ক হয়ে গেল মুহূর্তেই। অধীর আরোহীর লজ্জা মিশ্রিত মুখখানা দেখে তুষ্ট হাসে, তারপর বলে, কাল রাতে কত ঝড় বৃষ্টি হলো, তাই না প্রিন্সেস? আরোহী চোখ তুলে তাকায়। অধীর তার ধারণাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে দিয়েছে। রাগ হলো আরোহীর। তীক্ষ্ণ দৃষ্টিতে অধীরের দিকে তাকিয়ে আছে সে। অধীর আরোহীর এমন দৃষ্টি দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে আরোহীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে,
তোমার প্রতিটা স্পর্শে যেন ভালোবাসা আর ভালো লাগা দুটোই ছিল। এত প্রেম আমার জন্য, নট ব্যাড জান। আগে জানলে তো প্রতিটা রাতকেই বাসর রাতে পরিণত করতাম। অধীরের ফিসফিস কণ্ঠের কথায় যেন সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো আরোহীর। মাথা থেকে পা অবধি কেঁপে উঠল সে। অধীরের ঠোঁট আরোহীর কানের লতিতে স্পর্শ করতেই চোখ খিচে বন্ধ করে নেয় আরোহী। হাত দিয়ে খামচে ধরে অধীরের শার্টের অংশ। অধীর নিজের উষ্ণ ওষ্ঠ দ্বারা আরোহীর গাল থেকে গলা অবধি স্লাইড করতে লাগলো। আরোহীর ঠোঁট কাঁপতে লাগলো। থর থর করে কাঁপছে শরীর আরোহীর। নিঃশ্বাস থেমে থেমে নিচ্ছে সে। অধীর ঘোর লাগা কণ্ঠে ডাকে। আরু, চোখ বন্ধ রাখা অবস্থায় বলে। হুম। অধীর ঘোর লাগা কণ্ঠে বলে। হঠাৎ করে আমার প্রতি এত টান অনুভব করলে কেন? আমাকে কি এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললে? এত প্রেমে প্রেমে পাচ্ছে কেন? এখন আমি কি করব বলো তো? অধীরের এমন সব কথা শুনে আরোহী চোখ খোলে। অধীরের মতি গতি তার বেশ সুবিধার বলে মনে হলো না। আরোহী অধীরকে ধাক্কা দেয়, তারপর সরে যেতে যেতে বলে। অফিসে যান এখনই। অধীর মাথা নাড়িয়ে বলে। না, আমার একটা জিনিস চাই। আরোহী বুঝেও না বোঝার ভান করে বলে। কি চান? মিষ্টি। আরোহী না বুঝে বলে। এত সকাল সকাল আপনার মিষ্টি খেতে মন চাইছে? অধীর ঠোঁট কামড়ে হাসলো, তারপর আরোহীকে বলে। হ্যাঁ, মিষ্টি খেতে অনেক মজা। ও তো খান, মানা কি করেছে? খাবো তো, তুমি না দিলে আমি কি করে খাবো? আরোহীর কপালে ভাঁজ পড়ল। অধীরের কথাখানা তার ঠিকমতো মস্তিষ্কে বসে না। আরোহী বলে। আপনি মিষ্টি খেলে কিচেনে যান, আর আমি কিভাবে দেব? আপনি দ্য অধীর রায় চৌধুরী, যার এত এত টাকা, তার কাছে কি মিষ্টি খাওয়ার মতো কোনো টাকা নেই? অধীর চোখ ছোট করে নেয়, গম্ভীর মুখে শক্ত গলায় বলে। না, আমার কাছে টাকা নেই। আম দ্য অধীর রায় চৌধুরী, তবে আমার কাছে মিষ্টি কিনে খাওয়ার মতো টাকা নেই। অধীরের রাগ দেখে আরোহী হাসলো মনে মনে। তার বরটার রাগ করেছে। অধীর আয়নার সামনে গিয়ে তৈরি হতে লাগলো। মুখে গাম্ভীর্যতা বজায় আছে। অধীর হাতে ঘড়ি পড়ছিল। তখনই পেছন থেকে আরোহী অধীরকে জড়িয়ে ধরে। অধীরের হাত থেমে যায়। আরোহী অধীরের পিঠে মাথা রেখে বলে। আমি হয়তো অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন সুদর্শন যুবক আমার স্বামী। অধীর হাসলো, আরোহীকে ঘুরিয়ে দাঁড় করায়। অধীর আরোহীকে বলে। আমি সুদর্শন, এই জন্যই কি তুমি ভাগ্যবতী? হয়তো। আমার মধ্যে আর কিছু নেই, এত ভালোবাসা উপহার দেই, এরপরও তুমি আমাকে একটু। অধীরের কথা শেষ হতে না দিয়ে আরোহী টুপ করে অধীরের গালে কিস করে। অধীর থমকে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। অধীর হাসলো। আরোহী অধীরের থেকেই সরে আসতে নেয়, কিন্তু অধীর আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে পেছন থেকে। আরোহী বলে। মিষ্টি চেয়েছেন এবং খেয়েছেন, এখন যান, অফিসে যান। অধীর আরোহীর কাঁধে নিচের থুতনি রাখে, তারপর বলে। হ্যাঁ, তা তো পেলাম, তবে আমি মিষ্টির বদলে মিষ্টি দিলাম আর কই বলো? আচ্ছা, তা না হয় সময় করে দিব। এখন আমার কিছু কথা মাথায় রেখো। কি? আমি ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে নজরও যদি দাও, তাহলে তোমার চোখ আমি উপড়ে ফেলবো। কলেজে যাবে, সুন্দর করে থাকবে, তবে কারোর সাথে এত বেশি মেলামেশার প্রয়োজন নেই তোমার। যদি আমি কিছু শুনি তোমার নামে, তাহলে তোমার খবর আছে। দরকার লাগলে হাত পা বেঁধে ঘরে আটকে রাখবো, বুঝলে? কোনো ছেলের সাথে কথাও বলবে না। অধীরের এমন হুমকি শুনে আরোহী চোখ পিটপিট করল। কাল রাতে জোশে এসে হুঁশ হারিয়ে কোন বাক্যে সে ডাকল। এই লোকটাকে কি সে চেনে না? কতটা রাগী আর গম্ভীর এই লোক। আরোহী কি সাথে সাথে তাকে ডেভিল হাজব্যান্ড বলে ডাকতে? আরোহী বিরক্ত নিয়ে বলে। ওকে, মাই ডেভিল হাজব্যান্ড। আরোহীর বিছানায় মুখ কালো করে বসে আছে অনুষ্কা। প্রায় 1 ঘন্টা ধরে সে এখানে বসে অপেক্ষা করছে আরোহীর জন্য। আরোহী শাওয়ারে গিয়েছে। এই মেয়েটা শাওয়ার আর ঘুম দুটোতেই বেশ সময় নেয়। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজ বরং আরোহী সাধারণ দিনের চেয়ে বেশি সময় নিচ্ছে। অনুষ্কা বিরক্তিতে চৌ করে শব্দ করে। বসে থাকতে থাকতে তার কোমর ব্যথা হয়ে গিয়েছে। হঠাৎ করেই দরজা খোলার শব্দ শুনে নড়ে চড়ে বসল সে। আরোহী মাথায় একটা সাদা টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো। গায়ে জড়িয়ে আছে একটা নীল রঙের কামিজ। ফর্সা গায়ের ওপর এই নীল রংটা বেশ ফুটেছে। আরোহীকে দেখতে একদম লাগছে যেন অনুষ্কার কাছে
সদ্য পানি থেকে ভিজিয়ে না ফুটন্ত গোলাপের মতো। অনুষ্কার মুখে এমন কথা শুনে কপালে ভাঁজ পড়ল আরোহীর। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে বলে, কি বললি? তোকে একদম ভেজা গোলাপের মতো লাগছে। কেমন ভেজা গোলাপের পাপড়ি উপর বিন্দু বিন্দু জলের ফোঁটা থাকে আর তা দেখতে অতুলনীয় লাগে, ঠিক তেমনি তোর ফুলা ফুলা গালে উপর এই বিন্দু বিন্দু জলের ফোঁটা একদম মুগ্ধকর লাগছে। ইস, আমি কেন ছেলে হলাম না? ছেলে হলে তোকেই বিয়ে করতাম। অনুষ্কার এমন সব অদ্ভুত কথা শুনে আরোহী ওর দিকে তাকায়। এই মেয়ে সবসময় অদ্ভুত কথা বলে। আরোহী পাত্তা না দিয়ে বলে, উফ অনু, তুই না। আচ্ছা বাদ দে, এখানে কেন? আজ তো কলেজ বন্ধ, তাই না? অনুষ্কা আরোহীর কথার উত্তরে বলে, হ্যাঁ, তবে আরও আজ তোকে সত্যিই অন্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে। দেখ দেখ আয়নাতে, তোর গাল দুটো কেমন চকচক করছে। ইস, আমার যদি এমন গাল থাকতো। ভাগ্য খারাপ তাই নেই। তোকে দেখেই আমার হিংসে হচ্ছে ভীষণ। অনুষ্কার কথায় আরোহী আয়নার দিকে তাকায়। নিচের পা থেকে মাথা অবধি ভালো করে দেখে। হ্যাঁ, আজ তাকে একটু বেশি সুন্দর লাগছে। কিন্তু কেন? হঠাৎ আরোহীর মাথায় কিছু বাক্য এলো। লজ্জায় লাল হয়ে উঠল গাল। আরোহীকে এত পূর্ণ লাগছে কেন তা হয়তো সে অনুমান করতে পেরেছে খানিকটা হলেও। আরোহী নিজেই নিজেকে নিয়ে হাসল। অনুষ্কা তা দেখে বলে, আরে এত হাসার কি আছে? আচ্ছা বাদ দে আরু, তোকে আমি বলতে এসেছিলাম, কাল রাতে তো পার্টিটা সুন্দর করে করতে পারিনি তোর শাড়িতে আগুন লাগার কারণে। এখন শোন, আমার তো কয়েকদিন পরেই বার্থডে, জন্মদিন, তাই না? দা অনুষ্কা চৌধুরী জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছে নীলা চৌধুরী আর দাদি মোহনা চৌধুরী, তার সাথে আপনার ডেভিল হাজবেন্ড দা অধীর রায় চৌধুরী। অনুষ্কার এমনভাবে কথা বলার ধরন দেখে আরোহী খিলখিল করে হাসল। তবে অনুষ্কার কথাগুলো সে মনে মনে আওড়ালো কয়েকবার। অবাক হয়ে যায় আরোহী। মাথায় একটা প্রশ্ন হানা দিল। আরোহী অনুষ্কার দিকে তাকিয়ে বলে, অনু, একটা কথা বলতো। কি কথা? মানে তোদের পদবি কি? কেন চৌধুরী? তুই জানিস না? না, এতদিন ধরেও? আরোহী অবাক হয়ে বলে, মানে তোদের সবার পদবি এক না? কি বলছিস এসব? আমাদের সবার নামের শেষেই চৌধুরী আছে। আমি অনুষ্কা চৌধুরী, মা নীলা চৌধুরী আর দাদি মোহনা চৌধুরী, সবাই চৌধুরী। আর তোর ভাই? তার নামের শেষে চৌধুরী নয়, বরং রায় চৌধুরী। এটা কেন? তোদের কারো নামের শেষে রায় চৌধুরী নেই, বরং শুধু ওনার নামের শেষে রায় চৌধুরী কেন? আমি এর আগেও এটা দেখেছি, তবে ভেবেছিলাম তোদের পদবী রায়চৌধুরী, কিন্তু এখন দেখি অন্যটা। অনুষ্কা আরোহীর কথা বুঝে বলে, হ্যাঁ, তবে আমিও সঠিক জানি না যে আমাদের নামের শেষে চৌধুরী, কিন্তু ভাইয়ার শেষে কেন রায় চৌধুরী। ছোটবেলা থেকেই ওইটা দেখছি এবং শুনছি, কিন্তু এখনও অমনভাবে ভাবা হয় নাই বা কাউকে জিজ্ঞেস করাও হয় নাই। তোর ভাইটা একদম রহস্যময়। হ্যাঁ, আরোহী ভাবতে লাগলো কি এমন কারণ এই ছোট একটা নাম রায়। এটার আসল কাহিনী কি? কেন অধীরের নামের শেষে রায় আছে? এইসব ভাবতে ভাবতে নিচে নেমে আসে আরোহী। ডাইনিং টেবিলে মুখ কালো করে বসে আছেন মোহনা চৌধুরী। তার মুখের গাম্ভীর্যতা দেখে আরোহী তার পাশের চেয়ারে বসে। আরোহীর দিকে তাকিয়ে মোহনা বলেন, আরোহী, তুমি কি অধীরের সাথে খুশি? তোমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে গিয়েছে? না মানে, যদি সব কিছু মানিয়ে নিতে না পারো তাহলে আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিব, কি বলো? মোহনা চৌধুরী সোজা সাপটা কথায় বেশ ভয় পেয়ে গেল আরোহী। দাদি নাতনি দুটোই এক। কথার তেজ আর আচরণে মানুষকে ঘায়াল করতে সক্ষম তারা। আরোহী কোনো রকম মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলে, না দাদি, আমি ডিভোর্স নেব না। গম্ভীর গলায় তীক্ষ্ণ দৃষ্টিতে মোহনা চৌধুরী প্রশ্ন ছুড়লেন, কেন? বিয়েতে তো তোমার মত ছিল না, হঠাৎ অনাকাঙ্ক্ষিত বিয়ে তোমাদের। তুমি অধীরকে চিনো না, তাকে চাও না, তাহলে কেন থাকতে চাইছো? তবে কি তুমি আমার অধীরের সৌন্দর্যের প্রেমে পড়লে?
মোহনা চৌধুরী এমন কথায় অবাক হলো আরোহী। তখনই বসার ঘরে চলে এলো অধীর আর শুভ্র। অধীর সোফায় বসতে চেয়ে দাদির কথা শোনে, তাই সে আগ্রহ নিয়ে আরোহীর জবাবের অপেক্ষায় আছে। আরোহী কোনো মতে মাথা নাড়িয়ে বলে, মা। আমার নাতির সৌন্দর্যের প্রেমে পড়নি বলছো? হুম। তাহলে কিসের জন্য এই বিয়েটা রাখতে চাইছো তুমি? অধীর তো সুবিধার মানুষ নয়। মোহনা চৌধুরী গম্ভীর কণ্ঠে আর তীক্ষ্ণ দৃষ্টিতে আরোহীর গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলায় আর ভয়ার্ত চোখ মুখ নিয়ে চেয়ে আছে মোহনা চৌধুরীর দিকে। শক্ত মোহনার চৌধুরীর কঠিন প্রশ্নের জবাব তাকে এই মুহূর্তেই দিতে হবে, নাকি তা জানা নেই আরোহীর। আরোহী ভয়ার্ত দৃষ্টিতে আর চোখে অধীরের দিকে তাকায়। অধীর চোখ মুখ শক্ত করে তার দিকেই চেয়ে আছে। দাদি নাতনির এই কোন খেল কে জানে। দুজনকেই আজ বেশ গম্ভীর আর শক্ত বলে মনে হচ্ছে আরোহীর। হয়তো আজ ওনারা আরোহীর মুখ থেকে কথা না শুনে নড়বেন না। মোহনা চৌধুরীর চতুর মস্তিষ্ক হঠাৎ জানান দিল মেয়েটা কি আদৌ এর উত্তর এইভাবে দিবে। তিনি উঠে দাঁড়ান। আরোহীর ঠিক পাশে এসে দাঁড়ায় সে। চমকে যায় আরোহী। ভয়ে আরও সিটিয়ে গেল চেয়ারের সাথে। আরোহীর দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিলেন মোহনা। মোহনা চৌধুরীর হঠাৎ পানি দেওয়াতে আরোহীর কলিজা আতঙ্কে ভয়ার্ত। আরোহী মনে মনে ভাবতে লাগল, দাদি নাতি একই রকম, একে অপরকে কপি করে চলে বোধহয়। কথার তেজ আর মুখের গম্ভীর্য দুটোই সমান। আল্লাহ গো, এ কোন জ্বালায় পড়লাম আমি। বুক ফাটা আর্তনাদ নিয়ে আরোহী আবারও দেখল অধীরকে। অধীরের সামনে শুভ্র আর তার পাশে অনুষ্কা মিটমিট করে হাসছে, কিন্তু কঠিন অধীর রায় চৌধুরী যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। যদি আরোহী উল্টাপাল্টা কোনো জবাব দেয় তাহলে এখনই মাটিতে কেড়ে ফেলবে তাকে। আরোহী শুকনো একটা ঢোক গেলে আরোহী মিনমিন করে বলতে লাগলো, আমি তো ওনাকে ইচ্ছে করে বিয়ে করিনি, উনি তো জোর করে বিয়ে করেছেন। আমি তো তাই বললাম, অধীর তোমাকে জোর করে বিয়ে করেছে। তোমার জন্য বিয়েটা তেমন করে হয়নি। তুমি চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারো, অধীর এতে কিছুই বলবে না। না, আমি ওনাকে ডিভোর্স দেব না। কেন? জানি না, আমি কিছু জানি না। আমি শুধু এটা জানি উনি আমার স্বামী, আর বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তখন না মানার কোনো কথা আসে না। আমি আমার স্বামীকে ছাড়বো না। এটা আপনি মনে করতে পারেন যে আমি হয়তো ওনার সৌন্দর্যের প্রেমী কিংবা ওনার ধন সম্পদ দেখে আছি, কিন্তু না, আমি কেন ওনার সাথে আছি এটা আমি নিজেও জানি না। তবে আমি এটা মানি যে আমাদের জুটি উপর থেকে বেঁধে দেওয়া হচ্ছিল, তাই হয়তো আমাদের বিয়ে এভাবে হয়েছে। এক নাগারে কথাগুলো বলে ক্ষান্ত হলো আরোহী। এতগুলো কথা সে বাঘের সামনে বসে বলেছে। আরোহী ভাবলো এত কথাও সে বলল, তারা কি আদৌ তার কথা বুঝতে পেরেছে নাকি মাথার ওপর দিয়ে গিয়েছে কে জানে। আরোহী নত মস্তিষ্কে বসে আছে। মোহনা বেগমের আরোহীর উত্তরটা এত বেশি পছন্দ হলো না, কারণ এই মেয়ে অল্প বয়সের। যদি কখনো অধীরের কোনো বিপদের সময় তাকে ছেড়ে দিবে। মোহনা চৌধুরী আরোহীকে বলেন, বুঝলাম সব, তবে আমার কিছু কথা নিজের মাথায় রেখো সর্বদা। আমার মতে অধীর ক্রিমিনাল মাইন্ডের সম্পর্কে তোমার একরত্তীয় ধারণা নেই, তাই ভবিষ্যতে কোনো বিপদে মোকাবেলা করার সময় যদি তুমি ওকে ছেড়ে পিছে চলে যাও তাহলে এখনই সরে চলে যাও, কারণ পরে চাইলেও তুমি সরে যেতে পারবে না। অধীর সবসময় হাতে প্রাণ নিয়ে বিপদের সম্মুখীন হয়, তোমাকেও তার মতো করে মোকাবেলা করতে হবে। একটা কথা মনে রাখো, তোমার জন্য এই বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে, তবে অধীরের একটুও অনাকাঙ্ক্ষিত নয়। আমার যেই নাতি দিনের শুরুতে নিজের সারা দিনের রুটিন করে রাখে, আর সারা দিনটা তার মতো করেই হয়। একটা পিঁপড়েও অনুমতি ছাড়া তার ঘরে আসতে পারে না, সেখানে তুমি তার জীবন সঙ্গী। তুমি নিশ্চয়ই তার জন্য অনাকাঙ্ক্ষিত কেউ নাও। অবশ্য এর পিছনে অধীরের বেশ বড় কারণ আছে। অধীরের সম্পর্কে তোমাকে জানতে হবে। ও কেমন, যদিও তোমার সামনে ওর আসল রূপ কখনোই আসবে না, কিন্তু তুমি কখনো ওকে যেচে দেখতে যেও না। অধীর সেই ঠান্ডা আগুন, যাকে বাহির থেকে দেখবে তো সে লাল আগুন, কিন্তু একটু গভীরে যাবে দেখবে ঠান্ডা বরফ সে। অধীর থেকে দূরে থাকার চেষ্টা করবে না।
ও খারাপ, এটা সবাই জানে। আমি জানি যে অধীর তোমাকে কেন বিয়ে করেছে। আসলে দাদিমা, মোহনা চৌধুরীকে থামিয়ে দিয়ে অধীর ডাকল। মোহনা থতমত খেয়ে গেলেন। আরোহী তা বেশ ভালো করেই লক্ষ্য করলো। তার মাথায় চলছে যে অধীর কেন তাকে বিয়ে করলো, এমন কি কারণ আছে? আরোহী মোহনার দিকে তাকিয়ে আছে। মোহনা চৌধুরী মাথা নত করে নেয়। অধীর গলা খাকারে দিয়ে উঠল। আরোহীর দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে নিয়ে বলে, দাদি তুমি কিন্তু এখনো তোমার নাত বউকে নিজের বংশের সব থেকে সুন্দর হারটা দিলে না। এটা কিন্তু অন্যায়। মোহনা আরোহীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হ্যাঁ, দিব দিব ভাবছি। অনুষ্কা যাও তো, আরোহীকে নিয়ে যাও। আর এই নাও চাবির গোছা। অনুষ্কা উঠে এসে আরোহীকে নিয়ে যায়। কিন্তু আরোহীর মনে প্রশ্নটা রয়েই গেল, তার ভাবনা কেন অধীর তাকেই বিয়ে করলো। আরোহী মনে মনে বলে, বিয়ের আগে কখনো আমি এই বাড়িতে আসিনি, কখনো ওনার সাথে আমার দেখাও হয়নি। ওই দিনই দেখা। আর উনি তো ডায়নাকে বিয়ে করেছিলেন, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আর লাইট আসতেই উনি ডায়নাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিলেন আর আমাকে বিয়ে করলেন। কিন্তু কেন, কি এমন হলো ওই অন্ধকারের মধ্যে? মাত্র কয়েক মিনিটের জন্যও তো আলো চলে গেল। উফ, কিচ্ছু মাথা ঢুকছে না। কেন এত রহস্যময়, কেন উনি? আর দাদির এইসব কথার মানেটাই কি? কেন বিয়ে করলেন উনি আমাকে? আর রায়, এটা মানে কি? আরোহী বিরক্ত হলো, আর নিতে পারল না সে। অনুষ্কা আরোহীকে নিয়ে নিচের দাদির রুমে যাচ্ছিল। আরোহীর নজরে এলো দাদির রুমের আগেই একটা বন্ধ ঘর। আরোহী অনুষ্কাকে প্রশ্ন করে, অনু, এ ঘরে কি? অনুষ্কা থামল, তারপর দরজাটা দেখে বলে, ও, এটা এটা আমাদের স্টোর রুম। জানিস আরু, এখানে আমার আর ভাইয়ার ছোটবেলার সব জিনিসপত্র আছে, তুই দেখবি? হ্যাঁ, দেখেছি, চল। অনুষ্কা আর আরোহী ঘরে প্রবেশ করলো। বেশ ধুলোবালি জমে আছে ঘরের কোনায় কোনায়। আরোহী কাশি দিতে দিতে বলে, এটা এমন অবস্থা কেন? এত ধুলা। আরে এটা সবসময় বন্ধ থাকে, ধুলো তো থাকবেই, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। এটা কি রে? আরোহীর হাতে একটা পুরনো অ্যালবাম পরে অনুষ্কা সেটা দেখে বলে, এটা আমাদের পুরনো অ্যালবাম, মানে এটা আমার জন্মের আগের। আচ্ছা, এটাতে কি তোর ডেভিল ভাই আছে পিচ্ছি? হ্যাঁ, হয়তো আছে। তুই এটা বাদ দে, এগুলো দেখ, আমার প্রিয় খেলনা। অনুষ্কা আর আরোহী ঘুরে ঘুরে সব দেখছে। 4টা অ্যালবাম নিল আরোহী। অনুষ্কার ঘরে বসে বসে সবগুলো দেখতে লাগলো। আরোহীর দৃষ্টি একটা বাচ্চা ছেলের ছবিতে আটকে গেল। আরোহী অনুষ্কার দিকে তাকিয়ে বলে, এটা কে রে? তুই চিনিস না? না। সত্যিই চিনিস না? আজব, আমি কি করে চিনবো? যার সাথে থাকিস তাকেই চিনিস না? মানে? এতটা অবুঝ তুই আরু। এটা কি তাহলে তোর ভাই? এতটা কিউট ছিল নাকি? ইস, কত কিউট! আর এখন কেমন লাগে, একদম ডেভিল ডেভিল। কথাটা বলেই হাসতে লাগলো আরোহী। অনুষ্কাও হাসছে। তখনই আরোহীর নজর পড়ে একটা ছবির দিকে, যার নিচে লেখা ছিল রায়চৌধুরী। ছবিটার মুখ কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু ছবির বাকি অংশ দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো মেয়ের ছবি। আরোহী বলে, রায় চৌধুরী উনিকে? রামা চৌধুরী। রায়মা চৌধুরীকে? আনিষ্কা? জানি না তো, তুই দেখ, এখানে রায়মা চৌধুরী লেখা। হ্যাঁ, তাই তো। আরোহী নিচের চুল বাঁধছিল। মাথায় তার বেশ প্রশ্ন। ভাবছে যে অধীরকে জিজ্ঞেস করবে কে রাইমা চৌধুরী। রাইমা চৌধুরী আর রায়চৌধুরী কি একই? সব কিছু কেমন গোলমাল লাগছে তার কাছে। আরোহী অধীরের জন্য অপেক্ষা করছে। কেমন খাপছাড়া হয়ে গেল সব কিছু। মাথা কিছুই ঢুকছে না তার। অধীর মানুষটাই রহস্যময় পুরো। আরোহী বসেছিল, তখনই তার নজর দরজার দিকে যায়। আরোহীর চোখ বড় বড় হয়ে এলো। চিৎকার দিয়ে উঠল সে। আ আ আ, রক্ত! বলেই আরোহী চিৎকার দিয়ে উঠল। অধীর ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। অধীরের হাত, মুখ আর কাপড়ে রক্তের ছিটে লেগে আছে। অধীরের হাতে একটা রক্তমাখা ছুরি, যা দেখে ভরকে গেল আরোহী। ভয়ে থরথর করে কাঁপছে তার শরীর, কপাল বেয়ে ঘাম ছুটছে তার। অধীরের দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহী। অধীর এগিয়ে আসছে আরোহীর দিকে। হঠাৎ আরোহীর ভয় থেমে যায়। মনে হলো অধীরের কোনো ক্ষতি হয়েছে কিনা।
আরোহী অধীরের কাছে ছুটে যায়, রক্তমাখা অধীরের মুখে হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, আপনার শরীরে রক্ত কেন? কি হয়েছে আপনার? ব্যথা পেয়েছেন আপনি? বলেন না, কোথায় লেগেছে? কি হলো? কথা বলেন। অধীর আরোহীর অস্থিরতা দেখে বলে, আমি ঠিক আছি আরু, এই রক্ত আমার নয়, আপনার নয়, তবে কার? আমার শত্রুর রক্ত। বাদ দাও। আপনি খুন করেন? আমি একজন গ্যাংস্টার মানুষ। বাহিরে আমি গ্যাংস্টার, কিন্তু বাড়িতে আমি তোমার বর, এটা মাথায় রেখো। আমি খারাপ মানুষ তো, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না একদমই। আরোহী ঠায় দাঁড়িয়ে রইল অধীরের দিকে তাকিয়ে। অধীর আরোহীর কালো মুখটা দেখে নেয় একবার, একটা শব্দ করে নিঃশ্বাস ফেলে। অধীর আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। ভয়ে কম্পন সৃষ্টি হলো আরোহীর দেহখানায়। অধীর আরোহীর ঘাড়ে নিজের ঠোঁট স্পর্শ করল। কেঁপে উঠল আরোহী। অধীরের হাতে রক্ত লেগে গেল আরোহীর শরীরেও। অধীর আরোহীর ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, ভয় পাচ্ছ আমাকে? ছেড়ে চলে যাওয়ার বুদ্ধিটাও নিশ্চয়ই মাথায় আসছে। তবে জান, আমি তোমাকে ছাড়বো না। তুমি নিজেই কিন্তু আমার কাছে ধরা দিয়েছ, তাই আমি তোমাকে তুমি চাইলেও ছাড়বো না। আমি খারাপ মানুষ, এটা অর্ধেক দুনিয়া জানে। এতে নতুন কিছু নেই। তবে তুমি আমার হয়ে থাকো, তোমার জন্য আমি খারাপ নই। আরোহী চোখ বন্ধ করেছিল। অধীরের কথায় সে শুকনো ঢুক গিলে মাথা নাড়ায়। অধীর আরোহীকে পাজা কোলে নিয়ে নেয়। আরোহী চমকে যায় মুহূর্তেই। অধীরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি করছেন? আমার বউকে নিয়ে যাচ্ছি কোথায়? ওয়াশরুমে। কেন? এটা জেনে তোমার কি লাভ? আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, এতে তোমার এত জ্বলছে কেন? অধীরের কথায় আরোহী মুহূর্তেই বোকা বনে গেল। লোকটার মাথায় নিশ্চয়ই কয়েকটা তার ছেঁড়া, তা না হলে কেউ এমন উদ্ভট কথোপকথন করে নাকি? আরোহীকে নিয়ে সোজা শাওয়ারের নিচে দাঁড়ায় অধীর। শাওয়ার অন করে দেয়। বিন্দু বিন্দু পানি পড়ছে অধীর আর আরোহীর গায়ে। মুহূর্তেই ভিজে কাক হয়ে গেল দুজনেই। অধীর আরোহীর কোমর শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে নিল। হকচকিয়ে গেল আরোহী। দৃষ্টি নত করে আছে সে। একরাশ লজ্জায় সে হানা দিল তার আঁখি পলকে। ভারী আঁখি পলক তুলে চাওয়ার সাহস হলো না তার। জোরে জোরে বার কয়েক দম নিল সে। অধীর আরোহীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যখন ছিলাম না তখন তো বেশ রহস্য উন্মোচনের জন্য নাচানাচি করছিলে। আরোহী অবাক হলো। অধীর কি করে জানলো সব? ভয়ে রুহু কেঁপে উঠল তার। একে তো অধীর রক্তমাখা ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে দিল তাকে, তার উপর আবার এমন গম্ভীর মুখে প্রশ্ন। আরোহীর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ভয়ে কি বলবে? অধীর তার স্বামী হলেও অধীর সম্পর্কে সে অনেক কিছু জেনেছে। অধীরের চোখ থেকে একটা পিঁপড়াও বাঁচে না, সেখানে সে তো অধীরের সাথেই থাকে। আরোহী শুকনো ঢুক গিলে মিন মিন করে বলে, কই না তো। অধীর বাঁকা হাসল। সে আরোহীর কোমর আরো শক্ত করে চেপে ধরে, কানের কাছে ফিস ফিস করে বলে, জান, মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আর তুমি কি ভুলে যাচ্ছ? তোমার প্রতি সেকেন্ডের আপডেট আমি রাখি। আমি দূরে থাকলেও তুমি আমার চোখের সামনেই থাকো, ভুলে যাবে না কিন্তু। কথাটা বলেই অধীর আরোহীর গলায় একটা কামড় বসিয়ে দিল। আরোহী আর্তনাদ করে বলে, আহ, আমার লাগছে, ছাড়ুন আমাকে। দুষ্টু লোক কোথাকার, আমাকে ভিজিয়ে দিলেন তো। আরোহী ব্যথার কারণে মনে মনে বেশ বকল অধীরকে। রাক্ষস লোক একটা, চলো জানতো, হস্তি একটা, খাটাস লোক। আরো বকা আছে, তবে আরোহী তা ভুলে গিয়েছে। বকা দিতে অনুষ্কা একদম পারফেক্ট। ভালো হতো যদি এই বজ্জারটাকে অনুষ্কাকে দিয়ে কিছু গালমন্দ খাওয়ানো যেত। আরোহী অধীরের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আমাকে ছাড়ুন, আমি ভিজে গিয়েছি। আপনার মতো তো আমি দিনে 7 বার শাওয়ার নিই না। এখন ঠান্ডা লাগলে কি হবে আমার? কি আর হবে, আমি আরো একটু বেশি আদর করবো তোমায়। মুখ বন্ধ হয়ে এলো আরোহীর। অধীর যে এত কথা বলতে পারে তা জানা ছিল না আরোহীর। আরোহী অধীরের থেকে নিজেকে ছাড়াতে নেয়, তবে অধীর ছাড়ার পাত্র নয়। সে শক্ত করে ধরে আছে আরোহীকে। এমন দেহবিশিষ্ট লোকের হাত থেকে আরোহী কি আর রেহাই পাবে? রাত 1:30। ধরনীর বুকে রাত নেমেছে। চারপাশে রাতের ঝিঝি পোকার ডাক স্পষ্ট। অন্ধকার চৌধুরী বাড়ির সামনে আসলো দুজন লোক। কালো পোশাকধারী লোকদের মুখ স্পষ্ট নয়, তবে দুজনের হাতে আছে রিভলভারের মতো যন্ত্র। নিজেদের নিরাপত্তা জন্য রেখেছে ধারালো ছুরি সহ আরো অনেক কিছু। লোক দুটো চৌধুরী বাড়ির পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে আসলো। এই বাড়ির কাজের লোকের সাথে তাদেরও একজন লোক মিলে আছে, যার দেখা এখনো অধীর দেখেনি।
সে তাদের বাড়িতে সাবধানে প্রবেশ করায়। তিনজনে পা টিপে টিপে যায়। প্রায় 1 ঘন্টার মধ্যেই আবার বেরিয়ে এলো। তারা ভাবছে কেউই তাদের দেখেনি। বোকার দল যেই অধীরের চোখ থেকে বিপড়েও যেতে পারে না, সেখানে এদের মতো জানোয়ারের দল কি করে যাবে? চোখ মুখ শক্ত করে কথাগুলো বলে অধীর। সোফায় বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে সে। তার সামনের টেবিলের ওপরে রাখা তার ল্যাপটপ, যার মধ্যে সেই কালো পোশাক পরিহিত লোকদের সব কর্মকাণ্ড দেখা যাচ্ছে। অধীর হাসছে তাদের কাছ দেখে। অধীর বিছানায় শুয়ে থাকা আরোহীর দিকে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বাচ্চাদের মতো গুটিয়ে আছে আরোহী। আরোহীর কাছে উঠে যায় অধীর। আরোহীর মাথায় নিজের ঠোঁট স্পর্শ করে বলে,